যক্ষ সংস্কৃতির বিকাশ হয়েছিল পৌরাণিক কালে। প্রায় সব পুরাণেই এদের উপস্থিতি আর বৃত্তির বর্ণনা পাওয়া যায়। কাশ্মীরের ভৌগোলিক আর সাংস্কৃতিক স্থিতিকে স্পষ্ট করেছে যে পুরাণ সেই নীলমত যক্ষদের বিষয়ে পূর্ণ বিবরণ উপস্থাপিত করেছে। যক্ষদের বিশেষত্ব হল জীবনের প্রতি তাদের ব্যবহারিক জ্ঞান আর বিদগ্ধতা। তাদের জ্ঞানের পরিধি ছিল অপরিসীম। যুধিষ্ঠিরের মতো সত্যবাদী জ্ঞানী পুরুষকে যিনি প্রশ্ন করেছিলেন তিনি তো যক্ষই ছিলেন। মহাভারতের বর্ণনায় রয়েছে ওই যক্ষ মানুষের চেয়ে 3 গুণ লম্বা ছিলেন। তার শরীর ছিল বিশালাকায়, বড় বড় চোখ, মাথা খুব চওড়া, চুল ঘন কালো আর লম্বা লম্বা। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, আর তার কথা মেঘ গর্জনের মতন। যক্ষরা লিঙ্গ পরিবর্তনের কলা জানত। তারা কোনো স্ত্রীকে পূর্ণরূপে পুরুষ অথবা কোনো পুরুষকে পূর্ণরূপে স্ত্রী বানিয়ে দিতে পারত। এই লিঙ্গ পরিবর্তনের সাথে সাথে রূপ, রং, ভাব, স্বর ও বাণীরও পরিবর্তন করতে পারত। যে মায়াবী বিদ্যার সাহায্যে এগুলো করা হতো সেই বিদ্যার আধার যোগ ও তন্ত্র। একদিক দিয়ে এই মায়াবী বিদ্যা যোগ ও তন্ত্রবিদ্যার এক অদ্ভুত আর রহস্যময়ী কলা, যেটা যক্ষরা গুজ্জকদের কাছ থেকে পেয়েছিল। দ্রুপদ রাজার কন্যা শিখণ্ডিনী নিজের বাবার প্রতিষ্ঠা বাঁচাবার জন্য পুরুষত্ব পেতে চেয়েছিল। এই জন্য সে ঘোর জঙ্গলে একান্তে বাস করা স্থূণাকর্ণ নামে এক যক্ষের কাছে সহায়তা চায়। স্থূণাকর্ণ এই শর্তে শিখণ্ডিনীকে পুরুষ বানিয়ে দিয়েছিল যে প্রয়োজন মিটলে শিখণ্ডিনী স্থূণাকর্ণকে তার পুরুষত্ব ফিরিয়ে দেবে। স্থূণাকর্ণ শিখণ্ডিনীর নারীত্ব ধারণ করেছিল, আর শিখণ্ডিনী স্থূণাকর্ণের পুরুষত্ব। দীপাবলি অমাবস্যার রাতকে বলা হয় যক্ষ রাত্রি। এই রাতে যক্ষরা বিভিন্ন রূপে পৃথিবীতে ঘুরে বেড়ায়। ভিখারি রূপে, চণ্ডাল রূপে, সন্ন্যাসী রূপে অথবা সাধারণ মানুষের রূপে। কখনো ধনী শেঠ অথবা রাজোচিত বেশভূষাতেও বিচরণ করে। এই অবস্থায় একমাত্র সাধকরাই তাদের চিনতে পারেন, সাধারণ মানুষেরা পারেন না। দীপাবলির সন্ধ্যাকাল এক বিশেষ মাহাত্ম্য রাখে। এই সময় যদি কোনো গৃহস্থের বাড়ির সদর দরজায় উত্তর আর দক্ষিণ মুখ করে প্রদীপ জ্বলছে এটা যক্ষরা দেখতে পায়, তাহলে তাদের খুশির কোনো সীমা থাকে না। সেই গৃহস্থকে যক্ষরা ধনধান্যে পূর্ণ থাকার তথা শারীরিকভাবে সুস্থ থাকার আশীর্বাদ প্রদান করেন। দীপাবলির দিন যদি কোনো ব্যক্তি কোনো রূপে দরজায় এসে খাবার চায়, তবে গৃহস্থের অবশ্য কর্তব্য তাকে প্রসন্ন চিত্তে মিষ্টিমুখ করানো। হতেই পারে ওই আগন্তুক কোনো যক্ষ। শুধু এটাই নয়, দীপাবলির দিনে যদি কোনো মিষ্টির দোকানে কোনো সুস্বাদু মিষ্টি সাজানো থাকে আর সেই মিষ্টিগুলো যদি পবিত্র আর শুদ্ধ হয়, তাহলে সেই দেখেও যক্ষরা অতি প্রসন্ন হয় এবং ধনবৃদ্ধির আশীর্বাদ করে। সেই আশীর্বাদও নাকি ফলে যায়। যদি কোনো ব্যক্তি ওই বিশেষ দিনে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেতে চায়, তবে তাকেও প্রসন্ন মনে দেওয়া উচিত। হয়তো যাচকের রূপে কোনো যক্ষই এসে থাকতে পারে। যক্ষরা অত্যন্ত মিষ্টান্নপ্রিয় হয়। চতুর্দশী, অমাবস্যা ও প্রতিপদ এই 3 তিথির রাতকে বলা হয় যক্ষরাত্রি। এই 3 রাতে যক্ষরা পৃথিবীতে, বিশেষ করে ভারতভূমিতে যক্ষিণীদের নিয়ে বেড়াতে আসে। এমনকি যক্ষপতি কুবের নিজেও এইসব রাতে নিজের সঙ্গী সাথীদের নিয়ে হিমালয় পর্বতে রাত্রির সৌন্দর্য আস্বাদন করার জন্য ঘুরতে আসেন। বরাহ পুরাণে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। বাৎসায়নের কামসূত্রেও যক্ষরাত্রির বিশেষ উল্লেখ আছে। আগেই বলেছি যক্ষ জাতির সঙ্গে মানব জাতির অত্যন্ত নিকট সম্পর্ক। যক্ষ সংস্কৃতি আর মানব সংস্কৃতির একরূপতার কথা বিভিন্ন পুরাণের অনেক জায়গাতেই বিশেষভাবে উল্লেখ করা আছে। মধ্য হিমালয়ের পাহাড় জঙ্গলে ঘেরা অঞ্চলে ওই নির্দেশিত রাতে ভ্রমণ করতে থাকলে যক্ষদের দর্শন পাওয়া যায়।
অনেক মহান যোগীরা ওই বিশেষ রাতগুলোয় যক্ষিণী সাধনা করেন। কোনো কোনো সময়ে যক্ষরা মানব শরীরে জন্মগ্রহণ করে। তারা নিজেদের রূপ, সৌন্দর্য, আকর্ষণীয় ব্যক্তিত্ব, বাকপটুতা ও দূরদর্শিতার সাহায্যে উঁচু স্তরের শিল্পী, নাট্যকার, অভিনেতা, সঙ্গীতজ্ঞ, শাস্ত্রজ্ঞ হিসেবে জগৎ সংসারে প্রসিদ্ধি লাভ করে। শত শত বছর ধরে তাদের খ্যাতির দ্বীপ প্রজ্বলিত থাকে। যক্ষদের মতো যক্ষিণীরাও মানবজনিতে জন্মাতে পারে। তাদের মানবী ব্যক্তিত্ব অতুলনীয় হয়। রূপ, রং, আচার বিচার, রহন সহন সবই তাদের অসাধারণ। সঙ্গীত ও নৃত্যকলায় তারা হয় অতি পারঙ্গম। এই দুই ক্ষেত্রে তারা অপরিমিত ধন, যশ আর কীর্তির অধিকারিণী হয়। অবশেষে সংসারে তাদের অসীম প্রভাব ফেলে রেখে বিদায় নেয়। কেবল থেকে যায় তাদের বহুমূল্য স্মৃতি। বাস্তুকলা আর সেতু নির্মাণ কলার বিশেষজ্ঞ হয় যক্ষরা। কালিদাস বর্ণিত যক্ষনগরী অলকাপুরীর শোভা সব বর্ণনার ঊর্ধ্বে। আবশ্যকতা অনুযায়ী যক্ষরা মেধাবী আর যোগ্য সংস্কার সম্পন্ন ব্যক্তিদের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে। বড় বড় অট্টালিকা, রাজপ্রাসাদ, রাজসভা, মহল, সেতু ইত্যাদি অত্যন্ত সুরুচিপূর্ণভাবে নির্মাণ করায়। যদি পরোক্ষ প্রভাবে বিশেষ কিছু করা সম্ভব না হয়, তবে যক্ষরা স্বয়ং মানবজনিতে জন্ম নিয়ে সেই কাজগুলো নিজেদের রুচি আর কলাবুদ্ধি অনুযায়ী করে থাকে। সেসব অসাধারণ শিল্পকলা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যায়। যক্ষদের দ্বারা আকাশপথে দেবতাদের ওপর পুষ্পবৃষ্টি করার অনেক উল্লেখ পুরাণ, রামায়ণ, মহাভারতে আছে। দেবতারা যখন যুদ্ধে অসুরদের পরাজিত করেন অথবা যখন স্বর্গে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হয়, তখন যক্ষরা আকাশপথে এসে দেবতাদের গলায় মালা পরায় ও প্রসন্ন হয়ে তাদের জন্য পুষ্পবৃষ্টি করে। যক্ষিণীরা কিন্তু সবচেয়ে বেশি পারদর্শী নৃত্যকলায়। এইসব শুভ মুহূর্তে দেবতাদের সামনে আকাশপথেই তারা নৃত্য প্রদর্শন করে। এর থেকে বোঝা যায় যক্ষ যক্ষিণীরা সকলেই আকাশগমন বিদ্যায় পারদর্শী। বৌদ্ধ যুগেও যক্ষদের প্রভাব দেখতে পাওয়া যায়। প্রমাণস্বরূপ কোথাও কোথাও কোনো কোনো বুদ্ধমূর্তির মাথার ওপরে দুদিকে উড্ডীয়মান মুদ্রায় হাতে মালা নিয়ে যক্ষমূর্তি দেখা যায়। এটা বলা মোটেই অতিশয়োক্তি হবে না যে যক্ষদের মধ্যেই পৌরুষ আর বৈভব সবচেয়ে বেশি। একদিক দিয়ে দেখতে গেলে সমস্ত কলাবিদ্যাতেই পারদর্শী হয় যক্ষরা। দেব, দানব, মানব, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, বিদ্যাধর, রাক্ষস, ভূত, প্রেত এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যক্ষজনী। আর এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, হে অর্জুন, আমি মানবের মধ্যে যক্ষপতি কুবের। এই উক্তি থেকে এটাই প্রমাণিত হয় যে মানুষ আর যক্ষদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। উভয়েরই সভ্যতা আর সংস্কৃতি প্রায় একই রকম। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।